দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিন আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত নিয়ে মানুষের আসলে অনেক প্রশ্নের কোনো শেষ নেই। এই সংঘাত আসলে কোথায় গিয়ে শেষ হবে, কোথা থেকে শুরু হবে এবং কেউ কার কাছে নদী স্বীকার করবে। আমরা এর মধ্যে সমঝোতার জন্য আলোচনা শুনছি, আবার অনেক দেশ নিন্দা জানাচ্ছে এবং রাশিয়া, চীন যদিও আশা করা হচ্ছে যে ইরানের পাশে থাকবে কিনা সেটা নিয়েও মানুষ আলোচনা করছে। কিন্তু ইরান কতটা পেরে উঠবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, সেই সক্ষমতা নিয়েও কথা হচ্ছে। তো আমরা সাধারণত মানুষের যে আলোচনাগুলো মধ্যপ্রাচ্যে আমাদের অনেক দর্শক থাকেন, তাদেরা কেমন আছেন সব মিলে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম যারা যারা শুনছেন, এবং আপনাকে ধন্যবাদ। আমি মেজর দেলোয়ার আপনার কাছে শুনতে চাই যে এখন পর্যন্ত আমরা দেখেছি শনিবার থেকে যে আক্রমণ শুরু হয়েছে, প্রথমে যে ইরানের স্কুলে আক্রমণ হয়েছে সেখানে 165 জন মারা গেছে, আরো বিভিন্ন হতাহতের এবং শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে আমরা 48 জনের নাম শুনেছি, যে মানে এটা যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে। তো সব মিলে এখন যেভাবে এবং ইরান বিভিন্ন ঘাঁটিগুলোতে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আঘাত করছে, তো এইখানে আসলে কোনো সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা তো বিভিন্ন অফার দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র থেকেও বলা হচ্ছে, কিন্তু ইরান রাজি হচ্ছে না। তো এই যুদ্ধের যদি সমঝোতা না হয় তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম কথা আমি কিছু পরিষ্কার করে নিতে চাই যে আমি মধ্যপ্রাচ্য যুদ্ধ বা কোনো বিষয়ে আমি কোনো এক্সপার্ট নই বা বিশেষজ্ঞ নই, কিন্তু আমি বহু বছর ধরেই মধ্যপ্রাচ্য বিষয়ে আমি কিছু জ্ঞানী গুণী লোকের কথা খুব মনোযোগ দিয়ে শুনে আসছি, এবং যারা এমন কিছু জ্ঞানী জ্ঞানী লোক যারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ তার হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিআইএর অংশ হয়ে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বা মেরিন কোরের অংশ হয়ে যারা বহু বছর কাজ করেছে, তাদের অবসরে তারা এখন বিভিন্ন খবর রাখে এবং সেটাকে নিয়ে বিশেষ গবেষণা করে, অ্যানালাইসিস করে। তাদের কথাগুলো আমি বহু বছর ধরে মনোযোগ দিয়ে শুনছি, এবং তাদের এবং অন্যান্য ইরানি একজন প্রফেসর আছেন মোহাম্মদ মারান্ডি, ওনার কথা আমি শুনি। স্কট রিডার একজন আছেন, ইউএন কি বলে এটাকে নিউক্লিয়ার ওয়েপন ইন্সপেক্টর, যে আবার এবং কি বলে যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্সের অবসরপ্রাপ্ত একজন অফিসার কর্নেল ম্যাকগ্রেগর আছেন, যার কথা আমি শুনি, এবং ল্যারি জনসন আছেন, যিনিও সিআইএতে ছিলেন, অ্যানালিস্ট ছিলেন। তো ওনাদের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি। এর মাঝখানে কয়েকজনের সাথে আমার যোগাযোগও হয়েছে, তাদেরকে আমার একসময় আমার অনুষ্ঠানে আনতে চেয়েছিলাম, কিন্তু আসলে বাংলাদেশের ব্যাপারে মধ্যপ্রাচ্য নিয়ে ওনারা যেভাবে কাজ করেন সিআইএ নিয়ে, বাংলাদেশের ব্যাপারে ওনারা সেভাবে কাজ করেন না, প্লাস ওনাদের কথাবার্তা সব ইংরেজিতে হবে। সেই জন্য আসলে বাংলাদেশের জন্য কতটুকু উপকার হবে সেটা চিন্তা করে আমি বাদ দিয়েছিলাম আজকে থেকে প্রায় বছর খানেক আগে, 1.5 বছর আগে। যাই হোক, সুতরাং আমি যা বলি বা লিখি, পোস্ট করি বা যা বলবো আপনার প্রশ্ন উত্তরে, কোনো কিছুই আমার মন গড়া নয়। কিছু জিনিস আমার নিজের বিশ্লেষণ করা, অন্যান্য যেসব তথ্যের ভিত্তিতে সত্য ইনফরমেশন আমি পাই সেটা নিয়ে গবেষণা করে কিছু আমার নিজস্ব মন্তব্য দিব। বাট কোনো কিছুই কি বলে এটাকে, আমার কোনো ম্যাজিক নেই ভবিষ্যৎবাণী করার, কারণ ভবিষ্যৎ শুধু আল্লাহ জানেন, কেউ জানে না। সুতরাং আগেই পরিষ্কার করে নিলাম। প্লিজ, এখন আমি যেটা মনে করছি, যেটা আপনার টাইটেলটাও আমি দেখেছি, আপনি যে টাইটেল করেছেন আপনার অনুষ্ঠানের, যে ভবিষ্যৎ কি, আসলে ভবিষ্যৎ সবাই অনুমান করতে পারে, ভবিষ্যৎ নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। আবার বর্তমান দুনিয়ার যুদ্ধটা কিন্তু কে জিতবে কে হারবে এটা কিন্তু বাংলাদেশের নির্বাচনের মতন। আপনি দেখেন বাংলাদেশের নির্বাচনেও কিন্তু অনুমান করা যায় নাই, ভোট হয়েছে একরকম, ফলাফল হয়েছে আরেক রকম। সেখানে আন্তর্জাতিক বিষয়টা আরো অনেক জটিল। এখানে অনেক সময় দেখবেন, যেমন ইরাক 2001-এ যে আক্রমণ করেছিল, আপাত দৃষ্টিতে মনে হয়েছে সাদ্দাম হোসেনের মৃত্যু এবং ইরাকের অবস্থাতে ইরাকের পরাজয় হয়েছে। আসলে তো ইরাকের পরাজয় হয়নি, যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। ইরানের বিষয়টা আরো জটিল। একটু আগের থেকে আসতে হয় কথাটা বলতে গেলে। বাংলাদেশে যারা শুনছেন, যেহেতু আপনার আমার অনুষ্ঠান তো বাংলাদেশেরই শুনেন, ডাবিং হয়, বিদেশিরা আজকাল অনেকেই শুনেন, যারা আগ্রহ আমি জানি অনেকেই, যারা ডাবিং এর মাধ্যমে বিদেশিরা শুনেন। তারপর আমি একটু সামান্য অতীতটা পরিষ্কার করে নিই। দেখেন, 2001-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ যেই ভুল করেছিল ইরাকে আক্রমণ করে, বর্তমানে এই শিশু ধর্ষণকারী ট্রাম্প তার থেকে কয়েক শত গুণ বেশি ভুল করলো ইরানে আক্রমণ করে। তাও কি ইসরায়েলের পোষা কুকুর হয়ে। কারণ ইরাক আর ইরান এক জিনিস নয়। এই ইরাককেই একসময় যুক্তরাষ্ট্র কেমিক্যাল ওয়েপন দিয়ে, অস্ত্র দিয়ে ইরানে আক্রমণ করিয়ে বহু মানুষ হত্যা করেছে ইরানের। তারপরেও কিন্তু আয়াতুল্লাহ খোমেনি আজকে থেকে 36 বছর আগে ঘোষণা দিয়েছে যে ইরান কোনো
পারমাণবিক বোমা বানাবে না, যার কারণে কিন্তু এতটা বছর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিরাপদ ছিল। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই পেডোফাইলগুলা, এই অ্যাপস্টিনের শিশুদেরকে নিয়ে যেই ধর্ষণকারী এই ট্রাম্প এবং ইসরায়েলের এরা এতটাই মূর্খ এবং বোকা, বুঝতে পারলো না যে খোমেনি যতদিন জীবিত ছিল ততদিন কিন্তু তারা নিরাপদ ছিল। আজকে খোমেনিকে হত্যা করার পরে, এবং খোমেনি জেনে শুনেই শহীদ হয়েছেন, উনি কিন্তু পালিয়ে যেতে পারতেন, একটু পরে বলবো আমি। এখন যে এসেছেন আয়াতুল্লাহ আরাফি, উনি কিন্তু বহু বছর ধরেই পারমাণবিক বোমা তৈরির পক্ষে ছিলেন। তার মানে কি দাঁড়ালো, যে এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের জন্য সংবাদটা আরো ভয়ঙ্কর। এই বিপদ কিন্তু তারা নিজেরাই ডেকে আনলো আজকে। এখন আসি আপনার সরাসরি আপনার প্রশ্নের জবাবে। গত বছর 2025-এ 13ই জুন বা জুন মাসে যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করেছিল, তাদের ইরানের সম্ভাব্য নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করেছিল, যদিও তার আগেই সেখান থেকে ইরান তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে। তারপরেও যে আক্রমণ করেছিল সেটা ছিল ইরানের জন্য মোটামুটি সারপ্রাইজ একটা আক্রমণ। এবং সেই আক্রমণের পরে কিন্তু ইরান প্রায় 12-13 ঘন্টা সময় নিয়েছে প্রতিশোধমূলক বা রিটালিয়েটরি আক্রমণ করতে ইসরায়েলে। তখন মূলত আক্রমণটা ছিল ইসরায়েল করেছিল একা, এবং যুক্তরাষ্ট্র কিছু সাহায্য করেছিল। কিন্তু এবার আপনাকে পার্থক্যটা বাংলাদেশের জনগণের জন্য এবং যারা শুনছেন তাদের জন্য পরিষ্কার করার জন্য বলছি। কিন্তু এবার আক্রমণ যে করবে, যতই শান্তির আলোচনা হচ্ছিল, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ইরান কোনোদিন এদেরকে বিশ্বাস করেনি। যেটা আমাদের ইসলামও বলা হয়েছে এদেরকে বিশ্বাস না করতে। তারপরও ইরান কখনোই বিশ্বাস করেনি। সব জেনে শুনেই কিন্তু আয়াতুল্লাহ খোমেনি তার অফিসেই ছিল, তার প্রতি দৈনন্দিন কাজ করছিল। 86 বছর বয়সে উনি নিজে জানেন যে ইরানকে বাঁচাতে হলে ওনার শহীদ হওয়া একমাত্র পথ। আর ওনার যে শারীরিক সমস্যা এবং অন্যান্য সমস্যা ছিল, সেখানে শহীদ হয়ে বীরের মতো মরতে চেয়েছেন। বাংলাদেশি তথাকথিত অসৎ চোর বদমাশ নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়ে যান নাই। উনি ওখানেই ছিলেন, দৈনন্দিন কাজ করছিলেন, কারণ উনি জানতেন যে উনি শহীদ হলে ইরানের যে বিভিন্ন ধরনের পশ্চিমাদের উস্কানিতে যত ধরনের আভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়েছিল রেজিম পরিবর্তনের জন্য, খোমেনির রেজিম পরিবর্তনের জন্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল, সেই ইরানের মানুষকে একত্র করতে হলে এবং দেশের পক্ষে শক্তিশালীভাবে কাজ করতে হলে ওনাকে শহীদ হতে হবে। এবং উনি জেনে শুনেই আল্লাহর রহমতে উনি শহীদ হয়েছেন, যা সমস্ত ইরানের মানুষকে একত্র করে ফেলেছে। যা প্রথমেই সেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা ছিল, যে তারা এই আক্রমণের মাধ্যমে ইরানের জনগণকে ভয় দেখিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তারা তাদের প্রোপাগান্ডা চালিয়ে খোমেনি সরকারের বিরুদ্ধে নিয়ে আন্দোলন করে খোমেনি সরকারের পতন ঘটাবে। কিন্তু তার ফলাফল হয়েছে উল্টা। যখন একটা মিশন ফেইল্ড হয়, তার মানে যুদ্ধ ফেইল। আপনার প্রশ্নের উত্তরটা আমি এক দৃষ্টি থেকে দিলাম, যে যুদ্ধের 1 ঘন্টার মাঝখানে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে, প্রথম কথা। শুধু তাই নয়, আগে যেটা বলেছি, গত বছর জুন মাসে 12-13 ঘন্টা সময় নিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে, এবং আমেরিকার কোনো মধ্যপ্রাচ্যের কোনো বেইজে আক্রমণ চালাই নাই, অন্য কোনো কাজ করে নাই। কিন্তু এবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আক্রমণ করার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে ইরান সামগ্রিকভাবে চতুর্দিকে আক্রমণ চালায়। ইসরায়েল আক্রমণ চালায়, তারা যুক্তরাষ্ট্রের প্রতিটা বেইজ, এমবেসির জায়গাটা যেমন একটা দেশের জায়গা, সেরকম যুক্তরাষ্ট্রের বেইজগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের জায়গা। তার মানে কি, সরাসরি যুক্তরাষ্ট্রে তারা আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের প্রতিটা, প্রথম ওমান বাকি ছিল, ওমান ছাড়া বাকি প্রতিটা ইউএস বেইজে ওরা আক্রমণ করেছে ইরান, এবং পরবর্তীতে ওমানও আক্রমণ করেছে। তার মানে আপনাকে এই কথা থেকে বুঝতে হবে যে ইরান গত জুনের অভিজ্ঞতার পরে যত শান্তি আলোচনাই এবার চলুক না কেন, তার কত কঠিনভাবে শক্তিশালীভাবে প্রস্তুত ছিল। এবং আরেকটা কথা বলে দিই, গত 10 দিনের যুদ্ধে ইসরায়েল কিন্তু প্রায় ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্য কিন্তু ইরানের ছিল না। 2 যুগ ইরানের উপরে বিভিন্ন ধরনের পশ্চিমা আন্তর্জাতিক স্যাংশন দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের পোষা কুকুরগুলা ইউরোপিয়ানরা যেই পরিমাণ স্যাংশন দিয়ে 2 যুগ ধরে ইরানের উপর অত্যাচার করেছে, ইরানের মানুষের উপর, এরকম একটা ঐতিহ্যবাহী, একটা শক্তিশালী এবং কি বলে
প্রাচুর্যের একটা দেশকে দারিদ্রতায় নামিয়ে নিয়ে এসেছে, সেই দেশ চুপচাপ থেকে গত 2 যুগের উপর সময় ধরে তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। গত বছর জুনে যখন ইসরায়েল আক্রমণ করে তখন সামান্য একটু শিক্ষা দিয়েছে, দেখো ইরানকে তোমরা আর অবমূল্যায়ন করো না, ওরা আমাদের যা শক্তি আছে তোমরা দেখার চেষ্টা করো। গত বছর জুনে যতটুকু মিসাইল ছুড়েছে ইসরায়েলে, তাও কিন্তু ইরানের পুরনো অস্ত্র ভান্ডার থেকে পুরনো মিসাইল ছুঁড়েছে, অল্প কিছু আধুনিক ছুঁড়েছিল, তাতেই কিন্তু তেল আবিব প্রায় যায়। এবার 2 দিনে প্রথমেই বুঝালাম তাদের প্রস্তুতি কি ছিল। ইরানের প্রস্তুতি বিশাল। ইরান প্রথম 2 দিনেই যে গোলা বারুদ ইসরায়েলে মারছে এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বেসগুলোতে মেরেছে, আর সবগুলা বেশিরভাগই কিন্তু পুরনো মিসাইল। 2 দিন পুরনো মিসাইল করার এখন কিন্তু নতুন মিসাইল ভান্ডারের হাত দেয় নেই, হাজার হাজার শত শত হাজার হাজার লাখে লাখে ইরানের মাটির নিচে মাইলকে মাইল টানেল, যত দূর চোখ যায়। এটা আমার কথা না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিআইএর যারা অ্যানালিস্ট, যারা ইরানে নিউক্লিয়ার আর্মস ইন্সপেক্ট করতে, সাইট ইন্সপেক্ট করতে ওখানে গিয়েছিল, তাদের দেখা, তাদের কথা, যারা আন্তর্জাতিক বিষয়গুলো বুঝে, তারা অনেক কি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে অনেক অন্যায় করেছে, অনেক মানুষ হত্যা করেছে, কিন্তু তারা এখন এই জিনিসগুলো বুঝে, তারা এখন নিরপেক্ষভাবে এই কথাগুলো বলার চেষ্টা করে। এই জন্য কিন্তু তারা যুক্তরাষ্ট্রের শত্রু হয়ে গেছে। ওইসব সিআইএর অ্যানালিস্ট, তাদেরকে অনেক হয়রানি করা হয়, আক্রমণ করা হয়, তাদের বাড়ির নজরদারিতে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের কথা, ইরানের মাটির নিচে, এত মাটির নিচে যে যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার বোমাও সেই মাটির নিচে পৌঁছাতে পারবে না। সেখানে মাইলকে মাইল, শুধু মিসাইল না, মিসাইল বহন করার যে মোবাইল, যে ট্রাকগুলা, বিশাল ভারী ভারী ট্রাকগুলো, সেই ভারী ভারী ট্রাকগুলা মোবাইল মিসাইল লঞ্চার। ইরান কিন্তু ওই কি বলে এটাকে, স্থায়ী কোনো মাটির মাঝখানে পুঁতে রাখা কোনো বা গেঁথে রাখা কোনো পার্মানেন্ট লঞ্চার করে নাই, কারণ তারা জানে সেগুলো টিকবে না। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেগুলো স্যাটেলাইট দিয়ে এম করে মুহূর্তের মাঝখানে, ঘন্টার মাঝখানে সব উড়িয়ে দিবে। সুতরাং বহু বছরের অভিজ্ঞতায় তাদের সমস্ত মিসাইল লঞ্চার গুলো হচ্ছে মোবাইল লঞ্চার। তার মুহূর্তের মাঝখানে একটা মিসাইল ছুড়ে তা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এবং তাদেরকে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের সমস্ত তথ্য উপাত্ত সরবরাহ করে যাচ্ছে হচ্ছে চীন, মূলত চীন তো চুপচাপ সাইডলাইনে বসে আছে, তারা কিন্তু এত সহজে যুদ্ধ জড়াবে না। রাশিয়া কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে খেপা, ইরানের উপরে এই আক্রমণে রাশিয়া ভয়ঙ্কর রকম ভাবে খেপা। কিন্তু যেটা আমি যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার যেটা আমি যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার মাঝখানে আমার ফেসবুকে একটা তালিকা দিয়েছিলাম 1 থেকে 12টার মতো, যে কি কি হবে আগামীতে, তার সবই যা সত্যি হচ্ছে এখন পর্যন্ত, সবই সত্যি হয়ে গেছে। এবং তার মাঝখানে যেটা বলেছিলাম যে ইউক্রেন ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এবং রাশিয়া শক্তিশালী অবস্থানে যাবে, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। চীন সাইডলাইনে থেকে তারা আড়ালে সকল প্রকার সাহায্য করে যাচ্ছে, অস্ত্র মিসাইল তৈরির সামগ্রী থেকে আরম্ভ করে সবকিছু। এখনো বর্তমানে যত এত মিসাইল ছোড়া হচ্ছে ইরানে, এত ধ্বংস করা হচ্ছে ইরানের বিভিন্ন বাইরের উপরে দালান কোঠার যে অস্ত্র ধ্বংস করা হচ্ছে, তারপরেও কিন্তু তাদের সেই সব রাস্তা এত বছর তৈরি হয়েছে। চীন কিন্তু অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল তৈরির সমস্ত সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে চীন। একই সাথে কোথায় ইসরায়েলের কোথায় কি আছে, তাদের সামরিক সরঞ্জাম, তাদের সামরিক অফিসার কি কোথায় কি হচ্ছে, সমস্ত কিছু চীন সাথে সাথে ইরানকে জানিয়ে দিচ্ছে। তার একটা উদাহরণ দিই, গতকাল সকালেই অনেকেই সবসময় মসাদ খুব শক্তিশালী, মানে আর কেউ নাই, এবার ইরানের একটু সামান্য শক্তি দেখে। 2টা উদাহরণ দেবো শুধু, আমাকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আমি বলেছি ইনশাল্লাহ সুযোগ পেলে একসময় আপনাদের উত্তর দিব। আমি একটু প্রশ্ন করে রাখি, মোসাদের মানে ওদের নাকি এত শক্তি যে ওরা ইরানের গোয়েন্দার মধ্যে ঢুকে যায় বা ইরানের বিভিন্ন গোপন জায়গাগুলো তারা জানে, গুপ্ত হয়ে থাকে, এরকম অনেক কিছু শুনেছি। এটা ঠিক, এটা ভুল না, এটা ঠিক। মোসাদ ইরানের ভিতরে প্রবেশ করেছে, এবং কি ইরানের এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে এক জার্নালিস্ট, যেটা আমি আর গত জুনের কথা, এটা তার মাঝখানে আমার লাইভে একবার বলেছিলাম যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানিদের এত আস্থা অর্জন করেছিল, যেটা এরকম বাংলাদেশে বহুত রয়্যাল এজেন্ট আছে, যেরকম অনেক জামাত, বিভিন্ন ইসলামিক গ্রুপ এবং বিএনপি তো আছেই, এদের মাঝখানে বিভিন্ন ভাবে এরা ঢুকে গেছে বাংলাদেশে, যেন তারাই এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু রয়্যাল লোক কিন্তু প্রচুর ঢুকে গেছে এইভাবে। এবং এই বুদ্ধিগুলো কিন্তু রকে শিখিয়েছে কিন্তু ওই মসাদি, ওই ইসরায়েল কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাকে প্রশিক্ষণ দিয়েছে এবং শিখিয়েছে। সুতরাং আজকের যে আলোচনা হচ্ছে, এর কোনো কিছু থেকেই কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তা কিন্তু কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। আমাদেরকে আজকে ইরান এবং ইসরায়েলে যা হচ্ছে, বাংলাদেশে তা আগামীকালকে হবে এবং তার প্রস্তুতি শুরু হচ্ছে। যাই হোক, এটা সাধারণ বাংলাদেশকে বুঝতে হবে। যেটা বলছিলাম যে ইরানে প্রবেশ করেছে সেই মহিলা, এমন প্রবেশ করেছিল যে খোমেনির কাছাকাছি চলে গিয়েছিল।
ছোট একটা উদাহরণ। এবং ইরানে তাদের যেই ড্রোন ড্রোন উৎক্ষেপ করে ইরানের যেই সব বড় বড় জেনারেলদের বাসায় তাদের অ্যাপার্টমেন্টের নির্দিষ্ট ফ্লোরে নির্দিষ্ট রুমে আক্রমণ করেছে, এটা পর্যন্ত মোসাদ জানতো, জেনেই কিন্তু ড্রোন দিয়ে সেই আক্রমণগুলো করেছে ইরানের ভিতর থেকেই। ড্রোন তৈরির কারখানা ইরানের ভিতরেই ছিল, সেটা কিন্তু ইসরায়েল থেকে করেনি, বহু বছর ধরে এগুলো তৈরি করেছে। সো হ্যাঁ, একসময় ইরান পিছিয়ে ছিল, কিন্তু এখন ইরানের অবস্থান দেখাচ্ছি। প্রথমে গতকালকের ঘটনা দিয়ে, গতকালকে সকালে ইসরায়েল এতটাই প্রস্তুত ছিল যে ইসরায়েল তাদের মিটিং শুরু হওয়ার আগ মুহূর্তে জানায় যে মিটিং হবে। এর আগে কিন্তু আর্লি কোনো ইনফরমেশন প্রচার করেনি। এত গোপনীয়তার সাথে মিটিংটার ব্যবস্থা করা হয়। সেখানে অনেক জেনারেল ছিল, অনেক সামরিক, আর্মি, এয়ারফোর্সের অফিসার ছিল এবং রাজনৈতিক ব্যক্তিও ছিল। কয়েক মিনিটের সিদ্ধান্তে সেখানে তারা মিটিং এ বসে, অথচ সেখানে ইরান দূরপাল্লার মিসাইল মেরে পুরা ওই দালানটাই উড়িয়ে দেয়। সেখানে একসাথে পরবর্তীতে সময় লেগেছে, প্রায় 24 ঘন্টা সময় লেগেছে সেই সংবাদ বেরিয়ে আসতে। একসাথে প্রায় 7 জন জেনারেল, ইরানের কি বলে এটাকে, প্রতিরক্ষা মন্ত্রী সহকারে 7 জন জেনারেল নিহত হয়। পরবর্তী তার ঘন্টাখানেকের মাঝখানেই, আমি জানি না ওখানে অথবা তার বাইরে কিনা আমি জানি না, বা যতটুকু আমি এই পশ্চিমা অ্যানালিস্ট, সিআই অ্যানালিস্টদের কাছেই জেনেছি, তাদের একজন কি বলে এটাকে, ইসরায়েলের বিমান বাহিনী প্রধান নিহত হয়। আজকে সকালের ঘটনা, আজকের ঘটনা। আমি যখন কথা বলছি তার থেকে 4-5 ঘন্টার আগে হবে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের 3টা F-16 বিমানকে ফেলে দেয় ইরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে এটা তাদের ফ্রেন্ডলি ফায়ার, মানে তাদের নিজস্ব ফোর্সের যেই বিমান বিধ্বংসী অস্ত্র ছিল সেটা গিয়ে ফায়ার করেছে। সেখানে একটা বিমান পড়তে পারে ভুলে, একসাথে 3টা F-16 পড়ে গেল, এটাকে বিশ্বাস করা যায়? এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না। সুতরাং এটা হচ্ছে এখনের কথা। এখন আসে আপনাকে আজকের থেকে বছর খানেক আগে হিজবুল্লাহ যে ঘটনাটা হয়েছিল। ইসরায়েল যখন তারা কোনো নিজেদের মাঝখানে কোনো যখন সংকেত পাঠায়, তারা যখন আলোচনা করে গোপনে, অত্যন্ত গোপন, সেগুলো এনক্রিপ্টেড মেসেজ পাঠায়। এনক্রিপ্টেড মেসেজ যখন পাঠায়, একটা সুইচ পাঠায়, অনেকগুলো সুইচ পাঠায়, অনেকগুলো সুইচ ওই পাশে রিসিভ করে। আমি সাধারণ জনগণের বোঝানোর জন্য আমি আঙুল দিয়ে বুঝাচ্ছি। এই সুইচগুলো প্রতি সেকেন্ডে অনেকবার পরিবর্তন হয়। একটা সুইচ থেকে বারে বারে এইভাবে প্যারালাল ভাবে পাঠায় না, এই সুইচ থেকে ওই সুইচে যায়, ওই সুইচ থেকে ওই সুইচে যায়, এইভাবে প্রতি সেকেন্ডে বহুবার সেটা পরিবর্তন হয়। এবং সেটা এনক্রিপ্টেড গোপনীয় মেসেজ, যার একটা পাসওয়ার্ড আছে, সেটাকে ডিক্রিপ্ট করতে সবই ইসরায়েলের হাতে। তাদের মেসেজ যখন আদান প্রদান হয়, সেই মেসেজ আদান প্রদানের মাঝখানে আরো 1 বছর আগে ইরানের গোয়েন্দা সেটার মাঝখানে প্রবেশ করে যায়। ইসরায়েল বুঝতেই পারে না, তাদের মুহূর্তের মাঝখানে এত দ্রুত পরিবর্তনশীল এনক্রিপ্টেড মেসেজের মাঝখানে ইরান ঢুকে সেই মেসেজ চুরি করে চলন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় মেসেজকে ডিক্রিপ্ট করে, মানে সেটাকে ভাঙে। যেটা ভাঙার জন্য একটা জায়গায় মেসেজ চুরি করে আরেকটা জায়গায় নিয়ে সেটাকে ডিক্রিপ্ট করে আরেকটা কম্পিউটারে সেটা ব্রেক করতে কিন্তু 5-7 দিন সময় লাগে। উন্নত, আজকালকার উন্নত সাইবার ইঞ্জিনিয়ারদের জন্য। সেখানে ইরান চলন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় মেসেজ চুরি করে নি, সেই মেসেজকে ডিক্রিপ্ট করে সেই মেসেজের মাধ্যমে ইসরায়েলে প্রবেশ করে। ইসরায়েলের যে কমান্ডার আছে তার ভয়েস নকল করে, সেই ইসরায়েলের কমান্ডার যে পাসকোড আছে সেই পাসকোড চুরি করে ইসরায়েলি বাহিনীকে, ইউনিটকে একটা আদেশ দিয়েছে, তোমরা ওই জায়গায় যাও, গিয়ে তোমরা আক্রমণ করো। এই করে তারা সেখানে তাদেরকে ইসরায়েলি ফোর্স পাঠিয়ে হিজবুল্লাহকে দিয়ে তাদেরকে অ্যাম্বুশ করিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই বুদ্ধি, এই বিবেক বাংলাদেশিদের মাথায় খালি হিন্দি সিনেমা, রাজনৈতিক পচা চিন্তা ভাবনা, কারে মারবে, কারে চান্দা পাবে, কারে খুন করবে। আর বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হিন্দি সিনেমা দেখবে আর সিনক্রোনাইজ ড্যান্স করবে, আর এই পচা নষ্ট রাজনীতিবিদগুলো এদেরকে আরো নষ্ট করবে। মানে সব দেশের গোয়েন্দারাই এক দেশের আরেক দেশে ঢুকে যায়। বুঝতে হবে, মাটির নিচে লুকালে বাঁচা যাবে না। যেই সময় আসছে যাচ্ছে, পৃথিবীতে চলে আসছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধগুলো, এগুলো আমাদের সামনে চোখ খুলে দিচ্ছে। আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়ছো, তোমরা যদি এসব পচা নষ্ট হওয়া রাজনীতিবিদদেরকে দেখে তোমরা চলো, তোমাদের ভবিষ্যৎ শেষ, ধ্বংস। এখন তোমরা আমার কথা শুনে এখন পড়াশোনায় মনোযোগ দাও। তোমরা আমার কথা শুনো, তোমরা সাইবার টেকনোলজি শিখো, তোমরা এআই শিখো, তোমরা ড্রোন টেকনোলজি শিখো, ঝাঁপিয়ে পড়ো এইগুলোতে। মাটির নিচে লুকিয়ে বাঁচতে পারবে না। এইসব হাই টেকনোলজি শিখে শত্রুর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে তোমরা বাঁচতে পারবে, ইনশাআল্লাহ দেশকে বাঁচাতে পারবে। এখন আছি আপনার, সরি, এরকম একটা জটিল বিষয় প্রশ্ন করেছেন, আপনি অনেক চমৎকার করে বলছেন। সেটাই, এত শর্ট করে বলা যাবে না। আমি কিন্তু সব চাপাবাজ, ধান্দাবাজ বক্তা না, যে সে কি বলে আমার ফলোয়ার বাড়াতে হবে। আমি বহুবার বলেছি, আপনি এত বছর আমার ফলোয়ারের আমার দরকার নেই কোন, কিন্তু একই সাথে আমার মূর্খ অনুসারীরও দরকার নেই। আমি চাই আমার অনুসারীরাও বুদ্ধিমান হোক। আমার যদি 10টা বুদ্ধিমান অনুসারী থাকে সেটাই আমার সফলতা, আলহামদুলিল্লাহ। যাই হোক,
সুতরাং আপনাকে উদাহরণ দিলাম যে ইরান আল্লাহর রহমতে কোন লেভেলে চলছে। সুতরাং আরেকটা শুনেন, আপনার উত্তর বহু ধাপে দিচ্ছে উত্তর, কে জিতবে। এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রথম কিন্তু আক্রমণ যুক্তরাষ্ট্র করে নাই। প্রথমে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কি বলে মন্ত্রী গিয়ে বলেছে যে আমরা যদি আক্রমণ আগে না করি, আপনি রাজি হন আর না হন, ইসরায়েল কিন্তু আক্রমণ করে দিবে, সুতরাং আমাদের তার সাথে জয়েন করাই উচিত। চিন্তা করেন, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সিদ্ধান্তই নেয়নি। আমি অন্যান্য কথা বাদিয়ে দিলাম, কংগ্রেসের অনুমতি নিয়েছে কিনা, তাদের কনস্টিটিউশন অনুসারী কাজ করেছে না, ওগুলো বাদিয়ে দিলাম। এইসব কারণে ট্রাম্পকে জেলে যেতে হবে, তাকে কমলা রঙের ড্রেস পরে তাকে জেলে যেতে হবে। এইবার কোনো ছাড়াছাড়ি নেই। শিশুদেরকে ধর্ষণ করি না, ওইটা পার পাইতে চেয়েছিল, তো ওইটা পার তো পাওয়া দূরের কথা, এইবার সে এইসব আন্তর্জাতিক ভয়ঙ্কর রকম অপরাধ করে যুক্তরাষ্ট্রকে এবং তাদের অ্যালাইজদেরকে বিপদে ফেলার কারণে এইবার ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনের আগেই সে তার পতন হবে। এবং যেটা আমি প্রথম তিনি 1 ঘন্টার মাঝখানে বলেছি যে ট্রাম্প কিভাবে পড়বে, পতন হবে। ট্রাম্পে সেখানে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েল আগে আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে এই যুদ্ধে জয়েন করতে। আক্রমণ ইরান আক্রমণ করেছে তো 1 ঘন্টার মাঝখানে, পাল্টা আক্রমণ করেছে 1 ঘন্টার মাঝখানে। ট্রাম্প পা ধরতে শুরু করেছে, প্রথমে ইটালি, তারপর অন্যান্য দেশের পা ধরতে শুরু করেছে ইরানকে রিকোয়েস্ট করে যুদ্ধ বন্ধ করাতে। এখন আসি ময়দানের অবস্থা। কারণ বাংলাদেশের মানুষ এবং ইন জেনারেল পৃথিবীর মানুষ, বাংলাদেশ বাদই দিলাম, যুক্তরাষ্ট্রের যেসব বোকা ইডিয়েট গুলো আছে ইউএসএ 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 করে সারাক্ষণ ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আর বাংলাদেশের মূর্খরা যেগুলা, কি বলেন ভাই, আপনি একটা বলেন, আপনি একটা চাপাবাজ, আপনি একটা মেজর সাহেব, আপনি সর্বজান্তা মেজর সাহেব। কালকে আমাকে কয়েকজন বলেছেন, আর আমাকে শিয়া সম্পর্কে আকিদার আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা মুসলমানরা নিজের ধর্ম সম্পর্কে জানে না, তারা আমাকে শিয়ার আকিদার শিখাইতে আসছিল। যদিও বাংলাদেশে আজকে থেকে 20-30 বছর আগে যে অন্ধ মূর্খতা ছিল শিয়া সুন্নির ব্যাপারে, শিয়াদেরকে চোখ বন্ধ করে গালিগালাজ করতো, আলহামদুলিল্লাহ এই বর্তমান প্রজন্মে বাংলাদেশিদের মাঝখানে এই সংখ্যাটা অনেক কমে গেছে। 2-4-5টা মূর্খ আছে। আমার পোস্টে তা দেখেছি, গালি দিয়েছে হাতে গোনা 2-4টা মূর্খ, কিন্তু বাকি 80% 90% অর মোর কিন্তু বাংলাদেশিরা কিন্তু ইরানের জন্য দোয়া করছে, সাপোর্টিভ। তারা মুসলিম ভাইকে মুসলিম ভাই হিসেবে দেখছে। এখানে শিয়া সুন্নি আনছে না। শিয়া সুন্নি হচ্ছে, আমি ইসলামিক কথায় যাব না, আমি অত জ্ঞানী না, আমার ওইসব জ্ঞান নাই। আমার যেই সামরিক জ্ঞান আছে আল্লাহ দয়া করে দিয়েছে, সেই ব্যাপারে কথা বলি। তবে সাধারণ পাপী মুসলিম হিসেবে আমি যেটা বুঝি, একটাই মুসলমান, আমি এক মুসলমান হিসেবে, এক ইসলাম হিসেবে বিশ্বাস করি, এক আল্লাহ। আমি কোনো দলাদলিতে বিশ্বাস করি না। কোনো যদি গ্রুপ কেউ যদি ভুল করে থাকে, সেটার বিচারের মালিক একমাত্র আল্লাহ, সেটা বিচার করার কেউ আমি না। সুতরাং জাজ করে আমি 2 ভাইয়ের মাঝখানে সম্পর্ক খারাপ করবো না, তাতে আমরা আরো দুর্বল হবো। এবং এত বছর ধরেই পশ্চিমারা যেটা চেয়েছে, আমাদের মাঝখানে বিভাদ সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করতে, এবং এই মূর্খ তথাকথিত মুসলমানদের কারণে পশ্চিমারা সাহায্য পেয়েছে। যাই হোক, এখন আসি, এই যে বলে, আরে কি বলেন ভাই, যুক্তরাষ্ট্রের এত সশস্ত্র, ওরা কিয়ামতের পরে ওরা গোলাগুলি মিসাইল মারতে পারবে, মানে ওদের কথাবার্তার লাইনটা হচ্ছে এরকম মূর্খের মতো আর কি। একটু বাড়িয়ে বললাম জাস্ট মজা করার জন্য, কিন্তু বিষয়টা মজা না। যাই হোক, যুক্তরাষ্ট্র 2য় বিশ্বযুদ্ধের পর থেকে লাগাতার একটার পর একটা যুদ্ধে জড়িত হয়েছে, এবং প্রতিটা যুদ্ধই কিন্তু প্রিএমটিভ, মানে নিজের থেকে, কেউ তাকে মেরেনি, সে নিজে থেকে আগে গিয়ে মেরেছে, যুদ্ধে জড়িত হয়েছে। বিশেষ করে 80s এবং 90s এর পর থেকে, ইরাক থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে এবং তার পরবর্তীতে মধ্যপ্রাচ্যে এত বেশি যুক্তরাষ্ট্রের বেস তৈরি করেছে। ওই বেস তৈরি করতে ওই বেজে তো গোলাবারুদ পাঠাতে হয়। প্রথম গোলাবারুদ পাঠাতে হয় সেই বেজের নিজস্ব নিরাপত্তার জন্য, ক্রুজ মিসাইল, টমক মিসাইল ইত্যাদি। তার পরবর্তীতে তাদেরকে বিশাল মজুদ পাঠাতে হয়। ওই বেসগুলো যখন প্রয়োজন হবে ইরানের উপরে, ইরাকের উপরে বা অন্য কারোর উপরে বোমা মারতে পারবে, সেটা একটা ভান্ডার পাঠাতে হয় নাকি? সেই ভান্ডার পাঠানোর সোর্স তো একটাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর এত যুদ্ধে জড়িয়ে গেছে, এত বেস খুলেছে, এবং ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রের প্রভু ইসরায়েলকে প্রতি বছর এত মিসাইল এবং এত গোলাবারুদ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের মজুদ প্রায় শূন্যের কোঠায়। আজকে হচ্ছে সোমবার, আগামী শনিবারের মাঝখানে যুক্তরাষ্ট্রের সমস্ত মিসাইল শেষ। এই জন্যই কি তারা বারবার সমঝোতার কথা বলছে? জি, আমি আসছি, এই জন্য বুঝিয়ে বলছি ধাপে ধাপে। ঘুর করে কিছু বলে দিলে কিন্তু মানুষের মাথায় ঢুকবে না যে যুক্তরাষ্ট্রের শক্তি নাই। ওরা গ্যাঞ্জাম লাগাইতে পারে, গ্যাঞ্জাম শেষ করতে পারে না। ওরা যুক্তরাষ্ট্রের আগামী শনিবারের মাঝখানে যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার শূন্য, আর ইসরায়েলের তো আগামীকালকের মাসিন ইসরায়েলের ভান্ডার শূন্য। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তথাকথিত আয়রন ডোম, ওই আয়রন ডোম কিন্তু গতকালকে শেষ, ফেইল্ড। আর আয়রন ডোম শেষ করার জন্য ইরান যেসব মিসাইল বা ভুয়া মিসাইল পাঠিয়েছে, এবং একটা মিসাইল মেরেছে, তার থেকে
এক গাদা অনেকগুলো মিসাইল ছুটে গেছে, ছুটে গিয়ে তাদের তথাকথিত এআই ড্রিভেন বুদ্ধিমান কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন যেই সিস্টেম আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে কনফিউজ করে দিয়ে তাদের যে গোলাবারুদ ছুড়েছে ওইসব ভুয়া মিসাইলের বিরুদ্ধে, তাতে ইসরায়েলের আয়রন ডোমের সমস্ত মিসাইল শেষ। এখন ইরান হাইপারসনিক মিসাইল ছুটতে শুরু করবে। এইবার যখন 1 ঘন্টার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণের 1 ঘন্টার মাঝখানে যখন বুঝতে পারলো কি ভুল করেছে, তখন ট্রাম্প ইটালির পায়ে ধরলো এবং অনেকের পায়ে ধরলো ইরান যেন একটা সমঝোতায় আসে এবং এই যুদ্ধবিরতিতে আসে। তখন ইরান উত্তর দিয়েছে, রোজার মাসটায় আমি একটা আঙুল দেখালাম না, নয়তো একটা আঙুল দেখেই বলতাম, ইরান উত্তর দিয়েছে গো টু হেল। আচ্ছা, সুতরাং বুঝতে পারছেন এর ভবিষ্যৎ, এই বর্তমান অবস্থাটা এই হচ্ছে এই জায়গায়, ভবিষ্যৎটা পরে আসছি, এখনো বর্তমান অবস্থাটা ব্যাখ্যা হয়নি। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, যেমন অনেক মানুষ যারা কোনো জ্ঞান ট্যান রাখেন না, তারা বলছেন খোমেনি চলে গেলে কি ইরান পারবে না। অনেকেই বলছে যে ইরান পারবে কিনা, ইরানের সক্ষমতা আছে কিনা। ইরানের সক্ষমতা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। ইরান এখনো যেই মিসাইল আছে, অত্যাধুনিক মিসাইল আছে, সেটা দিয়ে সম্ভব, সেটা এখন ব্যবহারই শুরু করেন। যখন ব্যবহার ইরান শুরু করে নাই, তখন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের মিসাইল শেষ। আচ্ছা, তাহলে যুক্তরাষ্ট্রের পথ কি খোলা থাকলো? তার তো নিজস্ব গোলাবারুদ নাই, ইসরায়েলের নিজস্ব গোলাবারুদ নাই। যদি ইরান সমঝোতায় না আসে, ইয়েস, ইরান সমঝোতায় এক সময় আসবে, তবে এত সহজে না। এমন গাভীরা মাইক দিবে যে কোন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বা কোন রাষ্ট্রপ্রধানের জন্য কোনো দুঃসাহস না হয় ইরানের বিরুদ্ধে একটা আঙুল তোলার। এবং ইসরায়েল তো হিসাব থেকে বাদ দিলাম। আর একই সাথে মধ্যপ্রাচ্যে আরামপ্রিয় সৌদি আরবের, দুবাইয়ের এবং অন্যান্য যারা ইসরায়েলের চাকর পোষা কুকুর আছে, মোহাম্মদ বিন সালমানের মতো পোষা কুকুর যারা আছে, যারা আয়েশি জীবনযাপন করে, যারা সুন্নি, আবার সুন্নি বাংলাদেশি মনে হয় শিয়া গালি মারে, তাদের ওই সুন্নিরাই কিন্তু ইসরায়েলকে সাহায্য করে। সেই টার্কি আজারবাইজান থেকে তেলের পাইপলাইন দিয়ে ইসরায়েলকে এখনো তেল পাঠায়। আজকে সকালবেলা ইসরায়েলের অ্যানালিস্ট বলছে টার্কি ইরানের সাইড নিচ্ছে, টার্কিকে বিশ্বাস করা যায় না, টার্কির উপর আক্রমণ করতে হবে। সুতরাং বুঝতে হবে এইসব টার্কির মতো শক্তিশালী দেশকে বুঝতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কখনো বিশ্বাস করা যায় না। আজকে ইরানের উপর আক্রমণ হয়েছে, কালকে বাকি এই চাকর বাকর দেশের উপরে আসবে, ইসরায়েলের চাকর বাকর দেশের উপরে। সুতরাং আমি আমার স্ট্যাটাসে বলেছিলাম, বাহরাইনে যখন যুক্তরাষ্ট্রের, এটা হচ্ছে ইসরায়েল জিতবে না ইরান জিতবে তার আরেকটা উদাহরণ, উইদিন অ্যান আওয়ার অর টু, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মাঝখানে ইরান বাহরাইনের যুক্তরাষ্ট্রের 5th ফ্লিটে আক্রমণ করেছে, যেখানে দেখা গেছে বাহরাইনের জনগণ আনন্দ উল্লাস করছে। কারণ বাহরাইনের 70 থেকে 80% জনগণ হচ্ছে শিয়া, বুঝতে হবে এটা। সুতরাং বাহরাইনের যে রাজ পরিবার, তাদেরকে বাহরাইনের জনগণ দেখতে পারে না। আর শুধু তাই না, বাহরাইন হচ্ছে এত একটা নষ্টা দেশ, যেই নষ্টা দেশ বিভিন্ন দেশ থেকে মেয়েদেরকে নিয়ে আসে এবং গালফ এয়ার বিমানের যে এয়ার হোস্টেজ আছে, মেয়েরা আছে, সেই মেয়েদেরকে চাকরি দেয় শুধুমাত্র পতিতা বানানোর জন্য। তাদেরকে উপভোগ করে হচ্ছে বাহরাইনের ধনী ব্যক্তিরা এবং তাদের যেই রাজ সমাজের যে কি বলে রাজ পরিবারের বিভিন্ন সদস্যরা, ওইসব কি বলে এয়ারলাইন্সের কি বলে এয়ার হোস্টেজদেরকে পতিতার মতো ব্যবহার করে। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে এয়ার হোস্টেজের মুখের কথা, ঠিক আছে? সুতরাং ওইসব যুক্তরাষ্ট্রের বেস বানিয়ে যুক্তরাষ্ট্রের অফিসাররা যেইভাবে বাহরাইনের মেয়েদেরকে তারা নষ্ট করেছে এবং এইসব অন্যায় পাপ কাজে যুক্ত করেছে, বাহরাইনের শিয়ারা সেগুলো সহ্য করতে পারছিল না এত বছর ধরে। ইতিহাস জানতে হবে, বুঝতে হলে, সোজা হয়ে দাঁড়াতে হলে জানতে হবে, শিখতে হবে। এখন আসি বাহরাইনের যুক্তরাষ্ট্রের বাহরাইনে অবস্থিত 5th ফ্লিটে আক্রমণ করার অর্থ কি, যেটা আমি পোস্টে ব্যাখ্যা করেছিলাম, একটু করে ব্যাখ্যা করি। যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়ার আছে, একটা হচ্ছে বড় বড় ফ্লিট ক্যারিয়ার, যেখানে ওদের এয়ারক্রাফট নামে, ওর আশেপাশে অনেক ডেস্ট্রয়ার থাকে। এক একটা ডেস্ট্রয়ার 96 ভার্টিক্যাল এরকম খাড়া থাকে, 96 এরকম ভার্টিক্যাল লঞ্চার থাকে, একসাথে 96 ওরা শেল লঞ্চ করতে পারে ওখান থেকে। ওই ডেস্ট্রয়ার গুলা থেকে 96 শেল যখন লঞ্চ করে ইরানের বিরুদ্ধে, লঞ্চ করার পরে তাদেরকে আবার খুব দ্রুত কাছাকাছি সবচেয়ে নিকটের একটা বেজে চলে যেতে হয়। সেটা ছিল ওই 5th ফ্লিট যুক্তরাষ্ট্রের নেভাল পোর্ট। ওই পোর্টে গিয়ে ওই ডেস্ট্রয়ার গুলোকে আবার রিফিল করতে হতো, আবার ওই গোলাবারুদকে আবার নিতে হতো। কিন্তু ওই 5th ফ্লিট ধ্বংস করে দেওয়ার কারণে এখন যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার গুলোকে যেতে হবে, গার্সিয়া একটা পোর্ট আছে, ডিয়াগো গার্সিয়াতে যেতে হবে, যেখানে যেতে এবং আসতে লাগে 7 দিন। 1 ঘন্টায় যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অবস্থা হয়, তাহলে 7 দিনে কি হবে?
ব্যাখ্যা করার দরকার আছে? নাই। এখন শুধু তাই করেনি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হুম। ওর ভিতরে ওর ভিতরে যুক্তরাষ্ট্রের যেতগুলা ডেস্ট্রয়ার এবং এয়ারবেস ক্যারিয়ার ছিল, এগুলো কিন্তু আটকা পড়ে গেছে। আপনি এখানে দেখাতে পারেন আপনার আপনার কি বলে সবচেয়ে নিচে যেটা এই যে এটা বাব আল মান্দাব, এই মোড়টার নাম হচ্ছে, এই কি বলে ক্যানেলটার নাম হচ্ছে বাব আল মান্দাব। এই বাব আল মান্দাব যেটা হচ্ছে ইয়েমেনের নিয়ন্ত্রণে, আর উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইরানের পাশে, কি বলে এই যে এইটা, ঠিক আছে? তো এই ক্যানেল দেখতে পাচ্ছেন, যে হরমুজ চ্যানেলটা বা প্রণালীটা, এটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এর ভিতরে এই মাঝখানে আটকা ব্লু জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আটকা পড়ে গেছে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার, এবং তারা বিশাল বিপদে। ইরান এখনো কিন্তু আক্রমণ করে নাই, এদের উপর দিয়ে ছোট ছোট ড্রোন নিচ্ছে, তাতেই কিন্তু ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার ভয়ে ড্রোনকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ওরা এত ভয় পাচ্ছে, ওরা লুকিয়ে আছে। আর ডেস্ট্রয়ার গুলা ওরা গোলা বারুদ শূন্য, ওরা এখন যুক্তরাষ্ট্রের দয়ের উপরে না, ওরা এখন ইরানের দয়ের উপর বেঁচে আছে, ঠিক আছে? সুতরাং এই যে আপনি হরমুজ প্রণালী দেখলেন, এই হরমুজ প্রণালীর উপর দিয়ে সমগ্র বিশ্বের 30% জ্বালানি এবং 10% এলএনজি, এই গ্যাস বাংলাদেশেও আছে। এলএনজি এই 30%, সারা বিশ্বের 30% এই আসা যায় হচ্ছে এই হরমুজ প্রণালীর ভিতর দিয়ে। এই হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিয়েছে, এই মায়ের কিন্তু সারা পৃথিবীর এর থাপ্পড় সারা পৃথিবী বহন করবে, এবং বাংলাদেশ সহকারে। এদিক দিয়ে যেটা বলেছি, বাব আল মান্দাব হচ্ছে ইয়েমেনের দখলে, আর ইয়েমেন চালায় কে? ইরান। ইয়েমেনি কারা? শিয়া। আফগানি কারা? শিয়া। ইরানি কারা? শিয়া। বাংলাদেশিদেরকে শিয়াকে গালি মারার আগে তাদের হাজার হাজার বছরের ইতিহাস পড়তে হবে। সুন্নিদের মতো বেইমান না, সুন্নিদের মতো যার যার আরাম নিয়ে নিজের সুবিধা ভোগ করে আলাদা আলাদা রাজা বাদশাদের মতো না। শিয়ারা সব হাজার হাজার বছর ধরে শিয়াদেরকে কেউ হারাতে পারে নাই। আমাদের মূর্খ তথাকথিত সুন্নিরা আমার আকীদা শেখায়, বলে কি, আমি নাম নিয়ে বলবো না, ছোট করতে চাই না, শুধু উদাহরণ দিই। বাংলাদেশের তথাকথিত মূর্খদের কথা বাদিয়ে দিলাম, ইংল্যান্ডে বসবাস করে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করে, ব্রিটিশ থেকে পড়াশোনা করে পাশ করা এক ব্যারিস্টার আমাকে বলে, উনি খারাপ লোক না, উনি ভালো লোক, আমি জ্ঞানের সমস্যার কথা বলছি, ইসলামিক জ্ঞানের সমস্যার কথা বলছি। উনি আমাকে বলে, আপনি কি জানেন শিয়ারা কথায় কথায় আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়? আমি অবাক হয়ে গেলাম। একদিন এক জুমার নামাজের দিন আমি ভুল করে মসজিদ খুঁজে খুঁজে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ছোট ছোট মসজিদ, পার্কিং করার জায়গা নেই। এক সময় দেখলাম বিশাল বড় এক মসজিদ, থর্নক্লিফে এক শহর আছে, সেখানে বিশাল বড় এক মসজিদ, বিশাল পার্কিং। আমি এত বড় মসজিদ দেখি নাই, আমি এত বড় পার্কিং দেখি নাই। আনন্দ ছুটে গেলাম, ছুটে গিয়ে মসজিদে ঢুকতে, দুঃখিত এরকম লাইভ করা হয় না, তাই একটু লম্বা করে বলতে হচ্ছে, না সমস্যা নেই, কারণ এগুলো থেকে মানুষকে শিখতে হবে। মুসলমানদেরকে, মুসলমান ভাই ভাই মিলে, যেটা এই রোজার মাসে বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাণী, শেষ ভাষণে অনেক 10-15টা কথার মাঝে একটা শক্তিশালী কথা ছিল যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখন মুসলমানদের ভিতরে এই জিনিসটাই চলে গেছে, এই জিনিস ভুলে গেছে ওরা। ওরা শিয়া বলে গালি মারে, সুন্নি বলে গালি মারে। অথচ এই আয়াতুল্লাহ খোমেনি কিন্তু একটা আইন করেছিল আজকের থেকে বহু বছর আগে, যে কোন সুন্নিকে গালি দেওয়া যাবে না, শিয়াদের উপর আইন করেছিল। আর এই সুন্নিদের মুখের জবান এত বেফাস, মাথা এত ফাঁকা, এত মেধাহীন, বুদ্ধিহীন মাথা, যে এরা কথায় কথায় শিয়াদেরকে গালি মারে। আজকাল অনেক কমে গেছে যেটা বলা। তো যাই হোক, আজকাল আসলে অনেক চেঞ্জ হয়েছে, মানুষের অনেক চেঞ্জ হয়েছে। তারপরে কিছু আছে, আমার ফেসবুকে যেই লোকগুলো গালি দিয়েছে, তাই আমার গেলে এখন দেখতে পারবেন, কিছু কিছু ডিলিট করেছি, কারণ এত মূর্খ তো আমার সহ্য হয়নি। আমাকে গালি না, কারণ আমি তো গালি প্রুফ হয়ে গেছি, এত বছর আওয়ামী লীগ বিএনপি সবার গালি খেতে খেতে প্রুফ হয়ে গেছে, আমার গায়ে লাগে না। কিন্তু মূর্খদের কথা, আমার মূর্খের সাথে তর্ক, যারা মূর্খদের কথা সহ্য হয় না, ডিলিট করে দিয়েছি। এখনো আছে অনেক। যাই হোক, আমি শিয়া মসজিদে ঢুকে গিয়েছিলাম ভুল করে। আমি প্রথমে যে সিনটা দেখলাম, মুগ্ধ হওয়ার মতো সিন, যেটা আমাদের নবীজি ওনার আমলে বলেছিলেন, ওনার আমলে যেটা পালন করতেন, যে একদল মুসলমান নামাজ পড়বে, আরেক দল মুসলমান পাহারা দিবে, নিরাপত্তা দিবে বাইরে দাঁড়িয়ে। আমরা জিলাপি খাওয়া মুসলমানরা, সুন্নি মুসলমানরা কিন্তু এগুলো ভুলে গেছি। এই জন্য কিন্তু কয়েকদিন পর পরে মসজিদে ঢুকে ওই পশ্চিমারা, ইসরায়েলারা বা ইসলাম বিরোধীরা কিন্তু ফায়ার করে, গুলি করে মেরে ফেলেন। কোনো দরজায় কোনো গার্ড নাই, পাহারা দেওয়া নেই। কারণ আমাদের মুসলমানদের ইমান হলো আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। কিন্তু আমাদের নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়, হুজুর উটটা এখানে রাখলাম, আমার উটটা জন্য দোয়া করেন, আমাদের নবীজি বললেন, আগে তো উটটারে বাঁধো, তারপরে তো দোয়া করি। আগে তো নিজেদের সাবধানতা, তারপরে আল্লাহ কোরআনের কথা, আমার কথা না। যেই জাতি নিজের পরিবর্তন না করে, আল্লাহ তার পরিবর্তন করে না। বাংলাদেশের যে অবস্থা এখন চলছে, এত বছর ধরে যেটা চলছে,
যাই হোক, শিয়া মসজিদে ঢুকতেই যেটা সিন পড়লো, দরজার দুই পাশে সুঠাম দেখি 6 ফুটের উপরে লম্বা দুইটা বিশাল স্মার্ট হ্যান্ডসাম স্যুটটাই পরা লোক দাঁড়ানো, এবং ক্লিয়ারলি বুঝতে পারছি তাদের এখানে অস্ত্র আছে। তাদের এখানে অস্ত্র আছে কোমরের মধ্যে, দরজার দুই পাশে দাঁড়ানো, সুন্দর ডিসিপ্লিন, কোনো হাউকাও নাই, হইচই নাই। আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকতে গেলে, ভাই কেমন আছেন, কত কত আপনার ডেভেলপমেন্ট হইলো কিনা, ডেভেলপমেন্ট কত পয়সা ইনকাম করলেন, মসজিদে ঢুকে বেহুদা কথাবার্তা কিন্তু আর বলে না। মসজিদে চুপচাপ ঢুকলাম, ঢুকে দেখি আর অপূর্ব সুন্দর সিন, প্রতিটা পূর্ণবয়স্ক মানুষের মাঝখানে ওইখানে যে শিশুদের মাদ্রাসা আছে সেখানে, তার মাঝখানে একটা শিশু বসা, প্রতিটা পূর্ণবয়স্ক মানুষের মাঝখানে নামাজের লাইনে, অপূর্ব সুন্দর একটা সিন। তারপরে কি ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন, কোনো পার্থক্য নাই আমাদের ইসলামী সুন্নিদের মসজিদে যে খুতবা হয়, খুতবার সাথে কোনো পার্থক্য নেই, অপূর্ব সুন্দর, দেখার মতো, নয়ন অন্তর ঠান্ডা হয়ে যায়। ওয়ালের চারিদিকে বিরাট বড় বড় স্ক্রিন, বড় স্ক্রিনের টিভি লাগানো চতুর্দিকে, এবং ইমাম সাহেব যা বলছেন প্রতিটা কথার ইংরেজিতে তর্জমা ওখানে ভাসছে, ট্রান্সলেশন ভাসছে। এখন সে সবচেয়ে সুন্দর কথা, যেটা সেই বাংলাদেশি ব্রিটিশ ব্যারিস্টার আমাকে বলছিল, সে নাকি কথায় কথায় আমাদের নবীজিকে গালি দেয়। এখন সবচেয়ে মজার কথায় আসি, আসল কথায়, যখনই ইমাম সাহেবের মুখের থেকে মোহাম্মদ নামটা আসে, সাথে সাথে সারা মসজিদে দুরুদের আওয়াজে, এই রোজার মাসে রোজা রেখে বলছি, মিথ্যা কথা বাড়িয়ে বলার কোনো উপায় নাই, শিয়া মুসলিমরা মসজিদের ভিতরে একসাথে এত চিৎকার করে দুরুদ পড়তে শুরু করে, যেন সারা মসজিদ কাঁপতে শুরু করে ওদের দুরুদের আওয়াজে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই মূর্খ সুন্নিরা বলে কি, তথাকথিত শিক্ষিত মূর্খ সুন্নিরা বলে, শিয়ারা নাকি আমাদের নবীজিকে গালি দেয়। মূর্খতা কতটুকু নামতে পারে? এই ব্যারিস্টারি কোনো কাজে আসবে যদি তার ধর্মের সম্পর্কে জ্ঞান অত নিচু হয়? না থাকে। আচ্ছা, এখন আসি আপনার অন্য কথায়, 50-50 উদাহরণ দিলাম, বলেছি তাদের কি বলে অস্ত্র ভান্ডার খালি। সুতরাং আপনাকে বুঝতে হবে এই যুদ্ধের বর্তমান অবস্থা কি। এই যুদ্ধের বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হেরে গেছে। এখন আসি ভবিষ্যৎ প্রশ্নের উত্তরে। ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, সুতরাং ভবিষ্যৎ বলার আমি কেউ না। তবে মিলিটারি স্ট্র্যাটেজি থেকে তার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলছি। যেখানে ইরান নীতিতে জয়ী হয়ে গেছে, এই কথাটা একটু ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে এর মানেটা কি। ইরান নীতিতে চলে, ইরান কিন্তু খোমেনি দিয়ে চলে না। ইরানের ওদের কনস্টিটিউশন বা সংবিধানের যে ধারা আছে 111 এই 111 ধারাতে, যে খোমেনির জায়গায় খোমেনি চলে গেলে তার পরবর্তীতে কারা আসবে, যেমন খোমেনি চলে যাওয়ার মৃত্যুর ঘটনা কয়েক ঘন্টার মাঝখানে তাদের অস্থায়ী একটা সরকার গঠন হয়ে গেছে, যেটার তাও এক জায়গা থেকে গঠন হয়েছে 3 জায়গা থেকে, 3টা বিভাগের প্রধানকে নিয়ে। তাদের যে স্পিরিচুয়াল লিডার, তার প্রধান থেকে আয়াতুল্লাহ আরফকে নেওয়া হয়েছে, যিনি একটু আগে বলেছি, যেই আয়াতুল্লাহ খোমেনি ছিল পারমাণবিক বোমার বিরুদ্ধে এবং ফতোয়া দিয়েছিল, 30-36 বছর আগে ফতোয়া দিয়েছিল যে ইরান কোনো নিউক্লিয়ার বোমা তৈরি করবে না। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাগলগুলো বুঝে নাই এটার মর্ম, তাকে মেরে ফেললো। কিন্তু যেই ফতোয়ার বিরুদ্ধে ছিল, যে সবসময় চাইতো পারমাণবিক বোমা ইরান পারমাণবিক বোমা তৈরি করার অধিকার আছে, সেই আয়াতুল্লাহ আরফ কিন্তু এখন সরকার প্রধান হয়েছে, এবং তার অধীনে অন্যান্য বিচার বিভাগের প্রধান এবং আর অন্যান্য নিয়ে 3 জন হয়েছে। মুহূর্তের মাঝখানে সরকার গঠিত হয়েছে, মুহূর্তের মাঝখানে তারা আদেশ নির্দেশ, যে আইআরজিসিকে আদেশ নির্দেশ দিতে শুরু করেছে, কোনো কিছু থেমে নাই। খোমেনি কিন্তু তার মৃত্যুর বহু আগে, বছর আগে কিন্তু নির্দেশ দিয়ে গেছে, কারণ উনি জানতেন তাকে মেরে ফেলা হবে। ওনার মৃত্যুতে যেন কোনো কিছু থেমে না যায়, সেই জন্য এমন বিধান করে গেছেন, ইসলামিক যে রেভলিউশনারি গার্ড আছে আইআরজিসি, তাদেরকে পূর্ণ কি বলে স্বতন্ত্র করে দিয়ে গেছে, বা স্বায়ত্ত শাসন দিয়ে গেছে, পরিকল্পনা মতো তাদের আক্রমণ যেন চালিয়ে যায়, তাদের পলিটিক্যাল ব্রাঞ্চে, তাদের সামরিক ব্রাঞ্চে, সব জায়গায়, এবং যে সিভিল প্রশাসনের সমস্ত নির্দেশ দেওয়া অটোমেটিক চলছে আল্লাহর রহমতে। মানে এই যে এত কর্মকর্তাকে মেরে ফেললো, মানে শীর্ষ নেতা কিছু আসে না, তাদের মিনিমাম গোছানো, তারা মিনিমাম 10টা লেয়ার, 10টা স্তরে নেতৃত্ব কিন্তু তৈরি করে দিয়ে গেছে অলরেডি। কে হবে, কোন ব্যক্তিতে হবে, তার কার কি রোল হবে। একটা সামরিক বাহিনীতে যেরকম প্রশিক্ষণ শেখানো থাকে, কমান্ডার মারা গেলে নেক্সট ইন কমান্ডার কি করবে, নেক্সট ইন কমান্ডার মারা গেলে তারপরে কি হবে। এই জন্য তো একটা যুদ্ধ কমান্ডারকে মেরে ফেললে একটা যুদ্ধ সাময়িকভাবে একটু ধাক্কা খায়, কিন্তু যুদ্ধ কিন্তু থেমে যায় না, কারণ পরবর্তী কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ইরান কিন্তু একটা যুদ্ধের নেশন, আমাদের মতো কিন্তু জিলাপি খাওয়া নেশন না। ইরান কিন্তু একটা যুদ্ধর নেশন। আয়াতুল্লাহ খোমেনি বলে গেছেন যে আমরা যুদ্ধ করে এত বছর টিকে আছি, এবং কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে যুদ্ধই করে যেতে হবে, কারণ উনি জানেন কিয়ামতের আগ পর্যন্ত আমাদের মুসলমান বিরোধী শত্রু থাকবেই, এবং ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। আমাদের মতো সুন্নি রাজা বাদশাদের মতো
ঈদের কি বলে রাজা প্রজাতন্ত্র তৈরি করে চাকর বাকর বানিয়ে জনগণকে, আর নিজেরা এই জেদ্দায় গেলে দেখা যায় বড় বড় ইয়াট, বিশাল বড় বড় জাহাজ, ওই ইয়ে থেকেই দেখা যায় যে তারা কি বলে বন্দরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে রেখে দিয়েছে, ওখানে তারা ফুর্তি করে, ইউরোপিয়ান মেয়েরা আসে, ওখানে মদ জলসা সবই চলতে থাকে, কিন্তু মক্কা কিন্তু তার পাশেই। সুতরাং এরা হচ্ছে সব নষ্ট হওয়া সুন্নি নেতা। আর শিয়া নেতারা এরা যুদ্ধ করে করে এত বছর টিকেছে এবং যুদ্ধ করতে বলে দিয়েছে, আদেশ করে গেছে তাদের সমস্ত জাতিকে। এরা যোদ্ধা জাতি, যোদ্ধা জাতির নীতিতে তারা জয়ী। যুক্তরাষ্ট্র ইসরায়েল পশ্চিমারা মনে করছে আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলে তারা জয়ী হয়ে গেছে, কিন্তু তারা বুঝতে পারছে না মূর্খরা যে তারা অলরেডি পরাজিত। সেই জন্যই ট্রাম্প আর ইসরায়েল সবার পা ধরতে শুরু করছে। এখন আসি আন্তর্জাতিক যে সমস্যা, ট্রাম্প যখন পারবে না, ইসরায়েল যখন পারছে না, অলরেডি ফেইল, এবং তেহরানও এত সহজে ছাড়বে না, ইরান ছাড়বে না, তখন কি হবে? তখন এই পশ্চিমা জগতের তো একটা, এই যে যুক্তরাষ্ট্র কিউবা ভেনেজুয়েলার তেল দখল করে নিয়েছে, ঠিক আছে, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট, দুইটার মাঝখানে ওয়ান অফ দ্য হাইস্ট রিজার্ভ, তেলের রিজার্ভ। ভেনেজুয়েলার গরিব মানুষের মাঝখান থেকে মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে আসছে, আন্তর্জাতিক আইন বিরোধী একটা টেরোরিজম। মাদুরোকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে তারা আরেকটা স্বাধীন স্বায়ত্ত দেশের তেল বিক্রি করতে শুরু করেছে। এটা হচ্ছে একটা পাগলের যখন মাথা নষ্ট হয়ে যায়, তারা বুঝতে পারছে না যখন সাধুর মাইটটা কখন আসবে। সাধুর মাইটটা মাত্র শুরু হয়েছে, এখন পুরোপুরি শুরু হয়নি। কারণ কিন্তু এই সুযোগে কিন্তু চীন সব দখল করে নিচ্ছে বাণিজ্যিক ভাবে, আর রাশিয়া প্রস্তুতি হচ্ছে অন্যান্য জায়গায় আক্রমণ করার জন্য। রাশিয়া অলরেডি ইউক্রেন শেষ, রাশিয়া তাদের যে তেল, বড় বড় তেলের ট্যাঙ্কার গুলা ইউএসএ দখল করেছে, এগুলো আস্তে আস্তে ভেনেজুয়েলা থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কারণ যুক্তরাষ্ট্র মাল্টিফ্রন্ট বা বহুমুখী যুদ্ধ শুরু করাতে একটা বিরাট বড় বোকামি করছে। এমনি শক্তি নেই, গোলাবারুদ নাই, তারপরে বহুমুখী যুদ্ধ শুরু করেছে। একদিকে কি বলে ভেনেজুয়েলা, আরেকদিকে কিউবার উপর রেস্ট্রিকশন দিয়েছে, এবং পশ্চিমের কিছু চাকর বাকর ফ্রান্স এবং ইউরোপের কিছু দেশ, তারা তেল তো তাদেরও দরকার, তারা যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলার তেল চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। সেইটার বিনিময়ে ফ্রান্স এবং ব্রিটেন, পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হচ্ছে ব্রিটেন, যার কারণে আজকে প্যালেস্টাইন, ইসরায়েলে ইহুদিদের আস্তানা, যার কারণে সারা পৃথিবীর টুকরা টুকরা, যার কারণে আজকে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে এক কোনায় ফেলে দিয়ে বিভাগ করা, যেন আজীবন খালি আমরা যুদ্ধই করতে থাকি। ব্রিটিশ হচ্ছে সবচেয়ে বড় শয়তান। এই শয়তানগুলা আবার ফ্রান্স এবং ব্রিটিশ মিলে এখন যুক্তরাষ্ট্রের সাথে মিলে তারা তেহরানে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু এটা লাভ হবে না। তাতে হবে কি, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে কিন্তু একটা ক্লিয়ার ডিভিশন হয়ে আছে ইতিমধ্যে। ডিভিশনটা কি? কারণ আমি তো এত ব্যাখ্যা করতে গেলে সাধারণ মানুষের মাথার মাঝখানে বোমা ফুটে যাবে, এত কিছু নিতে পারবে না। তারপরেও চেষ্টা করছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, বাট আমি আজকে মাইন্ড করি না, কারণ এরকম একটা জটিল বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে এত 10-15 মিনিটের ভিডিও করা যায় না। কষ্ট করে ফাইজলামি করে আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে ভিডিও করা যায় 15 মিনিটে, বাট আন্তর্জাতিক বিষয় এরকম একটা বুদ্ধিদীপ্ত বিষয় বোঝার জন্য দরকার। ইরান কিন্তু খোমেনিকে, বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু খোমেনিকে, ইসরায়েলের মুখ্য উদ্দেশ্য ছিল তাদের ভয় সবসময় ইরানের যদি আণবিক বোমা তৈরি হয়ে যায়, এবং দীর্ঘ সময় যুদ্ধ না করলে ইরানের যদি অনেক মিসাইল জমা হয়ে যায়, সুতরাং মাঝে মাঝে ওরা ইচ্ছা করে যুদ্ধ শুরু করে ইরানের মিসাইল গুলো কমায়। এটা হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা, আবার মুখ দিয়ে চলে আসে, বাট রোজার মাসে কন্ট্রোল করছি, ইসরায়েল হচ্ছে একটা ইডিয়েট, একটা অসভ্য, একটা, ওরা তো জাতি না, একটা অসভ্য চরিত্রের একটা, আমি কি নাম দিব যাই না, দেখতে মানুষ কিন্তু মানুষ, অসভ্য চরিত্রের। এদের কোনো ডেফিনেশন দেওয়া মুশকিল হবে। পশু, কুকুর বলে কুকুর লজ্জা পাবে, কুকুরকে অপমান করা হবে। যুক্তরাষ্ট্র এদের টার্গেট হচ্ছে ইরানের যেন আণবিক তৈরি না হয়, আণবিক বোমা তৈরি না হয়, এবং তাদের যেন দীর্ঘ সময় যুদ্ধের আড়ালে থাকলে ইরানের অনেক অস্ত্রের ভান্ডার জমা হয়ে যাবে। তাই ইরানকে খোঁচা দিয়ে, যেহেতু নেতানিয়াহু হচ্ছে একটা শয়তান, ইসরায়েল হচ্ছে একটা শয়তান গোষ্ঠী, তার মাঝখানে তার নেতা হচ্ছে নেতানিয়াহু, সে কিন্তু ইসরায়েলিদেরকেও সে পছন্দ করে না, তার ইসরায়েলিদের জন্য কিন্তু কোনো ভালোবাসা নাই। এই জন্য কয়েকদিন পর পর ইরানে গোলা মারে, ইরানের মিসাইল গুলা মেরে কিন্তু ইসরায়েলের সমস্ত দালান কোঠা এবং ইসরায়েলের মানুষ মরে, ইসরায়েলের সৈনিক মরে, কিন্তু এই চোর কাপুরুষ ইঁদুরের মতো কিন্তু জার্মানিতে এবং অন্য জায়গায় পালিয়ে যায়। এই নেতানিয়াহুর ওয়াইফ, বউ এবং তার ছেলে কিন্তু এখন ফ্লোরিডাতে লুকিয়ে আছে, তার বউ বাচ্চা কিন্তু নাই। কিন্তু খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি নিজে এবং তার বউ বাচ্চা নাতি সবই কিন্তু উন্মুক্ত ছিল, আল্লাহ ওনাদেরকে শহীদ করেছেন। এখানেই হচ্ছে একটা মুসলিম নেতা, ইমানি নেতার মাঝখানে এবং একটা বিধর্মী অবিশ্বাসী নেতার মাঝখানে পার্থক্য। যদিও আমাদের নেতারা বাংলাদেশের নেতারা এখন অবিশ্বাসী নেতারা, তাদের চরিত্রে ওনারা খালি পালিয়ে যান। তো এখন আমেরিকা
এইমটা কি এখানে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে ব্রিক্সটাকে ভাঙা। ব্রিক্স বুঝতে পেরেছেন তো, যেই চীন, রাশিয়া, ইরান ওরা সবাই মিলে, তার মাঝখানে কিন্তু ভারতও অংশগ্রহণ করেছে। তো ব্রিক্স না ভাঙলে ইরান এবং অন্যান্যরা মিলে, চীন, রাশিয়া মিলে তাদের মাঝখানে যে নিজস্ব মুদ্রা সৃষ্টি করেছে, সেই মুদ্রাটার কারণে কিন্তু অলরেডি ইউএস ডলার ভয়ঙ্কর রকম হুমকির মুখে। সুতরাং একই কাজ চেষ্টা করেছিল আফ্রিকান নেশন নিয়ে কিন্তু কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে মেরে, লম্বা হয়ে যাওয়ার অনুষ্ঠান অনেক কথা বাদ দিলাম, গাদ্দাফিও স্বর্ণের মুদ্রা দিয়ে আফ্রিকান নেশন নিয়ে সেও কিন্তু একটা চেষ্টা চালিয়েছিল ডলারের বিরুদ্ধে আর একটা মুদ্রা তৈরি করতে। এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র আমেরিকান ডলারকে তথা ইহুদি ডলারকে, কারণ আমেরিকান ডলার মানে কি, সারা পৃথিবীর সমস্ত মুদ্রানীতি এবং সমস্ত বড় বড় ব্যাংকার সবকিছুর মালিক হচ্ছে ওই রথচাইল্ড ফ্যামিলি, ইহুদি ফ্যামিলি। তারাই সমস্ত ব্যাংক, কল কারখানা, বড় বড় কোম্পানি সব তাদের দখলে, তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং যদি আজকে সেই দুটো আগে যদি গাদ্দাফি করতো, তাই গাদ্দাফিকে মেরে ফেললো। এখন ব্রিক্সের এই দিকে আগাচ্ছে। এখন তো ব্রিক্স তো একটা দেশ না, ব্রিক্স তো অনেকগুলো দেশ নিয়ে তৈরি, তার মাঝখানে রাশিয়া, চায়নার মতো এবং ইরানের মতো শক্তিশালী দেশ। সুতরাং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল শক্তিশালী দেশগুলোর মাঝে ইরানকে, যেহেতু সে মুসলমানকে বাড়ি দিলে ওই যে তোমার খাওয়া সুন্নি মুসলমান, তারা তো বাধা দিবে না, বরঞ্চ ইহুদিদেরকে সাহায্য করবে ইরানকে মারার জন্য। আবার তথাকথিত মূর্খ সুন্নিরা বলবে আমিন না বলে যাবেন না। তো সুতরাং ইরানকে মারতে সহজ হবে, কারণ নিজের ভাইরা দাঁড়াবে না তাকে রক্ষা করার জন্য, বরঞ্চ শত্রুকে জায়গা করে দেবে ইউএস বেস বানিয়ে তার দেশের ভিতরে। আবার যখন ইরান ইউএস বেসে গোলা মারবে, তার দেশে গোলা মারবে, তখন মূর্খ শয়তান গুলো বলবে আমরা তো বুঝতে পারছি না, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই, তারা বলছে আমরা তো বুঝতে পারছি না ইরান কেন আমাদেরকে মারছে। গাধার বাচ্চা, গাধাগুলা, শয়তানের বাচ্চা, শয়তানের একটা। তোমরা শয়তানদের বেস বানিয়ে দিবে তোমার দেশে, তোমরা ওই শয়তানদের বেসকে অ্যালাউ করবে ইরানকে আক্রমণ করতে, আর ইরান তোমাদেরকে আক্রমণ করবে না। অসভ্যের অপসভ্য শয়তানি করতে করতে তারা সব যুক্তিগুলো ভুলে গেছে কেন তাদেরকে ইরান আক্রমণ করছে। ইরান তাকে বলেই দিচ্ছে এরপর আমাদের উপর আক্রমণ হলে আমরা কাউকে ছাড়বো না, এইবার সেইভাবে ধরছে একসাথে। সুতরাং ব্রিক্স ধ্বংস করা হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ যদি আল্লাহর রহমতে সিজ ফায়ারে না আসবে আমার বিশ্বাস। কারণ যুক্তরাষ্ট্র জানে, কারণ ইরান নেতানিয়াহু শেষ, এটা শেষ, বাই বাই নেতানিয়াহু, বাই বাই ট্রাম্প, বাই। শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা আসবে ক্ষমতায় এবং ইসরায়েলে যারা ক্ষমতায় আসবে, তারা বুঝবে ইরানের সাথে হাত মিলে শান্তির পথে আগে যেতে হবে। কারণ শান্তির পথে না গেলে নিউক্লিয়ার বোমা পছন্দের নেতা দিবে, মানে তার পছন্দের কথা বলছি, রাজনৈতিক বিষয়ে ঝুঁকছি না কার দেশের, আমি সহজ একটা হাই লেভেলের দিচ্ছি ভবিষ্যৎ। কারণ ইরানের সাথে শান্তির পথে না আসলে আর একমাত্র অপশন বাকি থাকবে, ইরানকে দাবানোর একমাত্র অপশন বাকি থাকবে আণবিক বোমা, পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমা। আর নিউক্লিয়ার বোমা ব্যবহার করা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র শেষ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, ইসরায়েল মাটির সাথে মিশে যাবে। নো ম্যাটার ইসরায়েলের কতগুলো আণবিক পারমাণবিক বোমা আছে, ডাজন্ট ম্যাটার, যতগুলো পারমাণবিক বোমা পাকিস্তান ছুড়বে ইসরায়েলে। মোদি তো হচ্ছে গোবর খাওয়া, প্যান্টে প্রস্রাব করে দেয় ভিতু। সে কিন্তু যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করলো এবং ইরান 1 ঘন্টার মাঝখানে ইসরায়েল আক্রমণ করলো, তখন কিন্তু তার কয়েকদিন আগে মোদি ঘুরে আসলো ইসরায়েল থেকে এবং পূর্ণ আস্থা দিয়ে আসলো যে ইসরায়েলের সাথে তারা আছে, মোদি আছে। এবং ওখানে কিন্তু মোদির ধুতি খুলে পড়ে যাচ্ছিল ইসরায়েলি। সেখান থেকে এসে যখন আসলে ঘটনা শুরু হলো, তখন কিন্তু ইরান 1 ঘন্টার মাঝখানে যখন ইসরায়েলি বোমা মারা শুরু করলো, তখন সে নেতানিয়াহুকে ফোন করে সে আবার আশ্বাস দিয়েছে যে আমরা কাপুরুষ দখলদার বাহিনী ইসরায়েলের সাথে আছি। আবার যখন ইরান গাভীরামায় দিতে শুরু করলো, তখন গিয়ে সে আয়াতুল্লাহ খোমেনির শহীদ হওয়ার জন্য তার মৃত্যুতে শোক জানালো এবং বলল আমরা ইরানের জনগণের সাথে আছি। কত বড় মুনাফেক, দুই মুখা সাপ, কত বড় মুনাফেক, দুই মুখা সাপ। আর এই দুই মুখা সাপের বান্দি হয়েছিল শেখ হাসিনা, আর এই দুই মুখা সাপ শয়তানের এখন অনুসারী হয়েছে বিএনপি। যেই শহীদ জিয়া রহমানকে হত্যা করেছে এই দুই মুখা সাপ, এই গরুর প্রস্রাব খাওয়া ভারতীয়রা, যেই ভারত দুই মুখা সাপ বেগম জিয়াকে জেলে পচিয়ে বিষ প্রয়োগ করে মেরেছে, সেই তারেক রহমান এখন, আর তারেক রহমানের সমস্ত বদমাইশগুলো এখন আবার ভারতের কথা শুনে তারা চলছে। মাঝে মাঝে কথা চলে আসে, আমি জনাব তারেক রহমানকে এই কথার মাঝখানে অনুরোধ করছি, একটা কথা চলে আসে, যেহেতু আমি দেশ নিয়ে আজকাল লাইভ করি না আমি, কারণ আগে এই জাতিকে আগে মানুষ হতে হয়। এই জাতি কথায় কথায় সামান্য সুবিধার জন্য দলের পিছনে, নেতার পিছনে কি বলে
বাণী শুরু করবেন, এই জাতি যতক্ষণ পর্যন্ত একটা জাতির চরিত্র ঠিক না হবে, বাংলাদেশে কোনোদিন কোনো রাজনৈতিক দলের চরিত্র ঠিক হবে না। তাই আমি লাইভ বন্ধ করে দিয়েছি। তাও আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসিনার খেয়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কষ্ট করে মোটামুটি 1.5 বছরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। যে চোরকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন, আপনি জানি না, আমি দেখেছেন আপনি রেজুমি দেখে দেখে নাকি মন্ত্রী নিয়োগ করেছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমি জানি না রেজুমি দেখার জন্য যে জ্ঞান লাগে কার কতটুকু জ্ঞান আছে। তো এই যে রেজুমি, যে বাংলাদেশ ব্যাংকে বসানো উচিত সেই ধরনের লোকগুলা যারা বিশ্ব ব্যাংকে চাকরি করেছে, IMF এর চাকরি করেছে, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিস্টেম অভিজ্ঞতা আছে, সেই ধরনের লোককে। আর সেখানে আপনি একটা এরকম একটা অথর্ব গার্মেন্টস এর মালিক, তাও ঋণগ্রস্ত মালিককে আপনি ওখানে বসিয়ে দিলেন, এদেরকে বসিয়ে দিলেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে আরেকজনকে বানিয়ে দিলেন আপনি কি বল ফাইন্যান্স মিনিস্টার, যে নিজেই এক চোরা, যে নিজেই এর আগে যখন বেগম জিয়ার আমলে যখন বাণিজ্য মন্ত্রী ছিল, সে বিদেশ থেকে নিজের জাহাজ কিনে এনেছে, বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়নি, বাংলাদেশের জনগণ ট্যাক্স দেয়নি। সে তাকে বানিয়েছেন। বাংলাদেশে কি দুর্নীতি, আপনাকে বারবার বলেছি, আপনাকে এমন পচাবে। আমি বলেছি 1 থেকে 1.5 বছর মাঝখানে, আপনার 6 মাসের মাঝখানে আপনাকে পচাতে শুরু করে দুর্গন্ধ ছুটে যাবে। আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। যাই হোক, আমরা পশ্চিমা দেশে ফিরে আসি। সুতরাং ঘন্টা প্রায় হয়ে গেছে, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বর্তমান অবস্থা বলেছি, সারাংশ সামারি করে দিই। বর্তমান অবস্থা বলেছি যে ইরান জয়ী এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরাজিত। এবং আমি আমার পোস্টে 1, 2, 3 পয়েন্ট করে বলেছিলাম, যখনই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লাশগুলো যুক্তরাষ্ট্রে আসতে শুরু করবে, তখনই আমেরিকানরা মারমুখী হবে, তখনই রাস্তাঘাটে মানুষ নামতে শুরু করবে। কারণ আমেরিকানরা একটু তাদেরকে সারা বছর ব্রেইন ওয়াশ করে বোকা বানিয়ে রাখা হয়েছে, বাট আমেরিকানরা আইসের মাধ্যমে তার ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবং ওই অ্যাপস্টিন ফাইল প্রকাশিত হওয়ার কারণে ট্রাম্প এবং ইসরায়েল যে শিশু ধর্ষণকারী, তা প্রকাশিত ভিডিও সহকারে প্রকাশিত হওয়ার কারণে আমেরিকানরা শঙ্কিত ভীত। আমেরিকানরা কোনোদিনই ইরানের রিজিম নিয়ে চিন্তিত ছিল না, আমেরিকানরা ট্রাম্প রিজিম নিয়ে চিন্তিত ছিল। এখন সময় এসেছে ট্রাম্পকে তারা